আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। চ্যাম্পিয়ন্স লিগের একটা হাই ভোল্টেজ ক্লাসিক্যাল ম্যাচ আমরা দেখলাম, যেখানে শেষ ৮০টা রিয়াল মাদ্রিদের ২-১ ব্যবধানে তারা জিতেছে। রদ্রিগোর অসাধারণ একটা গোল এবং তারপরে ব্রাহিম ডিয়াজের মহামূল্যবান একটা গোল এবং মাঝখানে হুলিয়ান আলভারেজ তো রীতিমতো একটা স্ক্রিমারই এখানে করে দেখালেন এবং আলভারেজের এই গোলটার কথা অনেকদিন মনে থাকবে। সম্ভবত আলভারেজের এই গোলটার মাধ্যমে অ্যাথলেটিকো মাদ্রিদ এখনও কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের ফিক্সচারে থাকলেও পরবর্তী লেগটা তাদের নিজেদের মাঠে, অর্থাৎ এখানে রিয়াল মাদ্রিদ জিতলেও অ্যাথলেটিকো মাদ্রিদ যে একেবারেই সমীকরণ থেকে বাদ পড়েছে ব্যাপারটা এমন নয়। একেবারে শুরু থেকে শুরু করি, এই ফেদেরিকো ভালভার্দের কথাই বলছিলাম। সর্বশেষ চ্যাম্পিয়ন্স লিগকে কেন্দ্র করে রিয়াল মাদ্রিদের ভিডিও, এমনকি লা লিগাতেও রিয়াল মাদ্রিদের সর্বশেষ হারের ভিডিওটাতে বলেছিলাম ফেদেরিকো ভালভার্দে না থাকলে একটা বড় রকমের ইম্প্যাক্টের জায়গা কিন্তু তৈরি হয়। আসলে রিয়াল মাদ্রিদ সেটা কম্পেনসেট করতে পারে না। সে ফেদেরিকো ভালভার্দেকে অসাধারণ একটা অ্যাসিস্ট করলেন। এখানে অবশ্যই রদ্রিগোর মুভমেন্টটা অনেকটুকু মাপা ছিল। এই রদ্রিগো সম্পর্কেও কিন্তু সর্বশেষ ম্যাচ প্রিভিউ ভিডিওতে চ্যাম্পিয়ন্স লিগে বলেছিলাম রদ্রিগো হয়তোবা ভিনিসিয়াস জুনিয়র কিংবা কিলিয়ান এমবাপের ছায়ায় থাকেন, তবে নিজের দিনে সত্যি অর্থে তিনি ডিসাইসিভ পারফরমেন্স এর আগে চ্যাম্পিয়ন্স লিগে অনেকবার দিয়েছেন। অবশ্য এই গোলটার ক্ষেত্রে যেভাবে খুব একটা বেশি কাজ করেনি অ্যাথলেটিকো মাদ্রিদের ডিফেন্স লাইন, বিশেষ করে লেফট ব্যাক গালানের সাথে সেন্টার ব্যাক ক্লেমো লংলের যে আসলে পজিশনাল একেবারে ডিফারেন্স ছিল। আপনি যদি যে জায়গা থেকে ভালভার্দে পাসটা জেনারেট করেছেন সেটা দেখেন, দুজনের মাঝখানে এত বেশি স্পেস গালান এবং লংলের মাঝখানে সেই জায়গাটাই পিক করেছেন রদ্রিগো এবং সেখান থেকে মনে রাখার মতো একটা ফিনিশ করে এসেছেন। তবে অ্যাথলেটিকো মাদ্রিদ কিন্তু আস্তে আস্তে খেলায় ফেরে। এটা নেপথ্যে কারণটা যদি আপনি বুঝতে চান, দুটো দলের ফরমেশনের দিকে একটু তাকান। কালো আঞ্চলিক খুব ভালো করে জানতেন যে অ্যাথলেটিকো মাদ্রিদ ৪ জন মিডফিল্ডার নিয়ে খেললেও এখানে আন্তোয়ান গ্রিজমান, হুলিয়ান আলভারেজ এতটাই নিচে নামেন যে অনেক সময় মিডফিল্ডারের সংখ্যা ৫ জনের মতো হয়ে যায়। ফার্স্ট হাফে তো পুরোটা অংশ জুড়েই আন্তোয়ান গ্রিজমান প্রপার একজন সেন্টার মিডফিল্ডারের মতোই খেলেছেন। তাই চুয়ামেনি কামাভিঙ্গাকে একই সঙ্গে শুরু করেছেন। ব্রাহিম ডিয়াজের মতো অ্যাটাকিং একটা অপশন থাকার পরেও নিউমেরিক গেম অর্থাৎ নাম্বার গেমে খুব একটা বেশি কিন্তু রিয়াল মাদ্রিদ পিছিয়ে থাকেনি। তবে তারপরে অ্যাথলেটিকো মাদ্রিদ মিডফিল্ডে কন্ট্রোল নিয়ে একের পর এক আক্রমণে ওঠার চেষ্টা করছিল। সে ফেদেরিকো ভালভার্দে সম্ভবত ২৪ বা ২৫তম মিনিটের সময় একেবারে গোল লাইন থেকে একটা ক্লিয়ারেন্স করেছেন, বা দেখতে অনেকটা সেরকম ছিল। তবে খুব একটা বেশি কাজের কাজ কিন্তু হুলিয়ান আলভারেজ ওই মুহূর্তে করতে দেননি। ৩২তম মিনিটের সময় যে জায়গাটা থেকে আসলে গোল করেছেন কামাভিঙ্গা ডিবক্সের মধ্যে আলভারেজকে একটা স্পেস দিয়ে ফেলেছেন এবং আলভারেজ বর্তমান সময়ে যে ফর্মে আছেন, দুর্দান্ত একটা স্টানিং গোল। ওই যে বললাম অনেক দিন আপনার মনে থাকবে, রীতিমতো চোখের সামনে ভেসে থাকবে এমন একটা গোল। এই আলভারেজ সত্যি অর্থে অ্যাথলেটিকো মাদ্রিদকে এই চ্যাম্পিয়ন্স লিগের ফিক্সচারটাতে এখনও ধরে রেখেছেন, না হলে ম্যাচটা কিন্তু সেখানে শেষ হয়ে যায়। ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স ছিল এবং হুলিয়ান আলভারেজের ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সের মাধ্যমে এই ম্যাচটাতে অ্যাথলেটিকো মাদ্রিদ আরও একবার ফেরে। সেকেন্ড হাফের শুরুটা খুব একটা বেশি যে হ্যাপেনিং ছিল সে জিনিসটা বলবো না, তবে রিয়াল মাদ্রিদের মুভমেন্টগুলো দেখে মনে হচ্ছিল যে ম্যাচটাকে যতটা সম্ভব একেবারে শেষের দিকে তারা নিয়ে যেতে চায়। তবে অনেকটাই এ পুরো ম্যাচে যেমন ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স দেখলাম, তেমন ব্রাহিম ডিয়াজ আরও একবার দেখালেন যে জায়গা থেকে গোল করেছেন। অবশ্যই ব্রাহিম ডিয়াজের এখানে উপস্থিত বুদ্ধির প্রশংসা করতে হবে। ডান পায়ে একটা শট নিয়েছেন এবং আমার কাছে মনে হয় ব্রাহিম ডিয়াজ লেফট ফুটেড একটা শট নেবেন, এই জিনিসটা আশা করেও হয়তোবা সেই জায়গা থেকে গিমেনেস এবং জুলিয়ানো সিমিওনে তাকে স্পেস দিয়ে ফেলেছিলেন, যেটা মারাত্মক রকমের একটা ভুল ছিল। পরবর্তী সময়ে অ্যাথলেটিকো মাদ্রিদ খেলায় ফেরার চেষ্টা করলো, সত্যিকার কাজের কাজ তারা কিছু করতে পারেনি, যদিও অনেকগুলো সাবস্টিটিউট সেখানে করিয়ে ডিয়েগো সিমিওনি একটা ইকুয়ালাইজারের জন্যই কিন্তু যাচ্ছিলেন। বরঞ্চ শেষের দিকে এসে রীতিমতো কিলিয়ান এমবাপে ভিনিসিয়াস জুনিয়রকে দিয়ে একটা গোল করিয়ে ফেলছিলেন, সামহাও সেটা হয়নি। এমনকি মলিনার ভুল থেকে একটা গোল অপরচুনিটি প্রায় তৈরি হয়ে যাচ্ছিল। তবে স্কোর লাইনটা ২-১ পারফেক্টলি এই ম্যাচটাকে সাম আপ করে। এটা এমন একটা ম্যাচ যেখানে আমরা অফিসিয়াল ম্যান অফ দ্য ম্যাচ রদ্রিগো যে কতটা ভাইটাল প্লেয়ার রিয়াল মাদ্রিদের জন্য এবং রীতিমতো যে আনসাং হিরো সেটা আরও একবার বুঝলাম। ফেদেরিকো ভালভার্দে যে এই দলটাতে কি লেভেলের সার্ভিস প্রোভাইড করেন সেই জিনিসটা বুঝলাম। দুটো দলের কোচের মিডফিল্ডে কন্ট্রোল নেওয়ার যে একটা নিউমেরিক গেম আছে সে জিনিসটা বোঝা গেল এবং হুলিয়ান আলভারেজ আসলে বর্তমানে অ্যাথলেটিকো মাদ্রিদের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটাও বোঝা গেল। এখন স্কোর লাইনটা ২-১-এ যখন পরবর্তী সময় অ্যাথলেটিকো মাদ্রিদের মাঠে যাবে, অ্যাথলেটিকোকে যে জিনিসটা আরও বেটারভাবে করতে হবে সেটা হচ্ছে রিয়াল মাদ্রিদকে ফিরে আসার সুযোগটা না দেওয়া। ডিবক্সের মধ্যে অ্যাথলেটিকো মাদ্রিদ যে লেভেলের আসলে পারফরমেন্স করেছেন, কিংবা এখানে সত্যিকার অর্থে লেফট ব্যাকের সাথে লংলের যে কমিউনিকেশন একটা এরর ফাস্ট গোলের ক্ষেত্রে দেখলাম, কিংবা লংলে গিমেনেস ইয়োরন্তেরা যে ডিফেন্ডিং করেছেন তার থেকে ফার বেটার কিন্তু ডিফেন্ডিং করতে হবে। অন্যদিকে রিয়াল মাদ্রিদের ভিউ পয়েন্ট থেকে আরেকটু বেটার পারফরমেন্স হয়তো বা কার্লো আনচেলত্তি পরবর্তী ম্যাচে আশা করবেন।
এমন সিচুয়েশনটা মাত্র এক গোলের কুশনটা কিভাবে আসলে ধরে রাখতে হয়, সেখান থেকে কিভাবে অ্যাডভান্টেজ দিতে হয়, পৃথিবীতে যদি এই মুহূর্তে একজন দুজন হাতে গোনা কোচ জানেন, সেটা কার্লো আনচেলত্তি খুব ভালো করে জানেন, রিয়াল মাদ্রিদ খুব ভালো করে জানেন। তাই অ্যাটলেটিকো মাদ্রিদের অবশ্যই সুযোগ থাকবে। রেজাল্টে অ্যাটলেটিকোর খুব একটা বেশি বিপক্ষে যায়নি আলভারেজের গোলটার কারণে। তবে একই সঙ্গে রিয়াল মাদ্রিদকে আপনি ম্যাচ শুরুর আগে যেভাবে এগিয়ে থাকা দল দেখেছিলেন, তেমনি ম্যাচের পরে স্বাভাবিকভাবে এগিয়ে থাকা দল হিসেবে কিন্তু দেখছেন। ধন্যবাদ সবাইকে।